সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা নাম্বার সিস্টেমের বিভিন্ন বেসিক আলোচনা করেছিলাম এবং বিভিন্ন প্রকার সংখ্যা গঠনের নিয়ম আলোচনা করেছিলাম। তো আমরা এই ভিডিওতে গত লেকচারে আমরা যেই চারটা সংখ্যা বাইনারি, হেক্সাডেসিমেল, ডেসিমেল এবং অক্টাল, এই চারটা সংখ্যা পদ্ধতির গঠন আলোচনা করেছিলাম। এই চারটা সংখ্যার পরস্পর রূপান্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রেজাউর রহমান। চলো আজকের আলোচনা শুরু করা যাক। তো আজকে প্রথমে আমরা দেখব যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, দশমিক থেকে কিভাবে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় যেতে পারি। মানে মনে করো যে যদি একটা দশমিক সংখ্যা দেওয়া থাকে 148, এটার ভিত্তি হচ্ছে 10, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এই 148 সংখ্যাটা হচ্ছে দশমিক। তো এটাকে যদি বাইনারি করতে হয়, বাইনারি না, শুধু বাইনারি না, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যেটাই করতে যাই না কেন, আমাদের এইখানে একটা নিয়মই প্রযোজ্য হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে এই সংখ্যাটাকে, যেই সংখ্যাটা আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে বলছে, ওই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে। ভাগ করে করে আমাদেরকে তার রিমাইন্ডার বের করতে হবে, অর্থাৎ ভাগশেষ বের করতে হবে। তো আমি যদি 148কে ভাগ করি, 148কে বাইনারি সংখ্যা পদ্ধতি, এই যে এখানে আমাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বের করতে বলছে, তো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। তো এই কারণে আমরা 148 দশমিক সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে করে এই যে ডান পাশে রিমাইন্ডার বের করেছি, ডান পাশে আমরা রিমাইন্ডার বের করেছি, এই রিমাইন্ডারগুলাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। তো মনে রাখতে হবে, যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল করতে বলা হলে আমরা দশমিক সংখ্যাটাকে যেই সংখ্যায় করতে বলছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ করে ভাগশেষ বের করে ফেলবো। ভাগশেষ বের করলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব। তো এইখানে বলা হয়েছে 148 সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এই কারণে আমরা বাইনারির ভিত্তি 2 দিয়ে 148কে বারবার ভাগ করছি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন চলে আসে যে আমরা যে ভাগটা করছি, তো কতক্ষণ পর্যন্ত এই ভাগটা করতে হবে? তো এটা মাথায় রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যে ভাজ্যটা শূন্য হয়ে যায়, ভাজ্য যেই সংখ্যাটা আমাদেরকে ভাগ করতে বলছে, এই ভাজ্যটা আমাদের যতক্ষণ পর্যন্ত না শূন্য হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা 2 দিয়ে ভাগ করতে থাকবো। সরি, 2 দিয়ে না, যেই সংখ্যা পদ্ধতিতে যেতে হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ ভাগ করতে থাকবো। তো প্রথমে আমরা যদি 148কে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে আমরা 74 পাচ্ছি। তো 74 পাইলে 74কে আবার 2 দিয়ে গুণ করলে 148 হয়। তো এখানে আমাদের কোনো ভাগশেষ থাকতেছে না, এই কারণে আমরা এখানে শূন্য নিয়েছি। এরপরে 74কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 74কে 2 দিয়ে ভাগ করলে আমরা 37 পাচ্ছি, এবং এখানেও আমরা কোনো ভাগশেষ পাচ্ছি না। তো এখানে বিষয়টা হচ্ছে এইরকম যে আমি যদি এখানে পেন সিলেক্ট করি, তো আমি যদি এখানে 74 এইটাকে ভাগ করি, জিনিসটা একটু ক্লিয়ার করে নিচ্ছি আমি। 74কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে পাচ্ছি 37। এই যে পাচ্ছি 37, অর্থাৎ তার মানে হচ্ছে যে এই 37কে 2বার গুণ করলে 74 পাওয়া যায়, 74 পাওয়া যায়। তো আলটিমেটলি আমরা এখানে 74 থেকে 74 বাদ দিলে 0 পাচ্ছি। তো আমাদের এই যে এখানে ভাগশেষ আসছে আমাদের শূন্য, এই কারণে আমরা এইখানে ভাগশেষ শূন্য দিয়েছি এবং আমাদের ভাগফল আসছে 37, আমরা এখানে 37 দিয়েছি। এখন আমরা যদি এরপরে 37কে আবার 2 দিয়ে ভাগ করি, 37কে 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে একটা ভাগশেষ পাচ্ছি 1, কারণ 37কে 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে পূর্ণ সংখ্যা, শুধু পূর্ণ সংখ্যা পাবো না, একটা ভগ্নাংশ সংখ্যা পাবো। 37কে 2 দিয়ে ভাগ করলে আমরা 18.5 পাই। তো এখানে আমরা পূর্ণ সংখ্যাটাই নিব, শুধু 18 নেব, কারণ এই যে 18, এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 18 দুগুণা হচ্ছে 36, 18 গুণন 2 সমান হয় কত? 36। তো 37 পূর্ণ করতে হবে আমাদেরকে, 37 পূর্ণ করতে কি আরও 1 লাগে, তার মানে এখানে ভাগশেষ 1 অবশিষ্ট থাকে যাচ্ছে, এই কারণে আমরা এখানে 1 দিয়েছি। একইভাবে আমরা যদি আবার 18কে 2 দিয়ে ভাগ করে থাকি, 18কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 9, 18কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 9, এবং হাতে কোনো ভাগশেষ থাকতেছে না, এই জন্য এখানে আমরা ডান পাশে ভাগশেষের ঘরে শূন্য দিয়েছি। একইভাবে আবার 9কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা 4 পাচ্ছি। তো 4 দুগুণে হচ্ছে কত? 8। 4কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 8, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে 9। তো 4কে 2 দিয়ে ভাগ করে 8 পাচ্ছি, 9 পূর্ণ করতে আমাদের আর 1 লাগে, এই কারণে আমরা এখানে ভাগশেষ 1 দিয়েছি। একইভাবে আবার
যদি 4কে আমরা 2 দিয়ে ভাগ করি, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়। এখানে আমাদের কোনো ভাগশেষ থাকতেছে না, কারণ 2 2 এ 4, 2কে 2 দিয়ে গুণ করলে 4 পাওয়া যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। আবার আমরা যদি 2কে 2 দিয়ে ভাগ করি তাহলে 1 হয়, 2 1কে 2, 2 1কে 2, কোনো ভাগশেষ থাকতেছে না, এই কারণে ভাগশেষের জায়গায় আমরা শূন্য দিয়ে দিচ্ছি। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের ভাজ্যটা চলে আসছে 1। এই 1কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 হয়ে যাচ্ছে ছোট সংখ্যা, এবং আমাদের যেই ভাজক হচ্ছে 2, যেটা দিয়ে আমরা ভাগ করব সেটা হচ্ছে 2। ভাজ্যর থেকে ভাজক হচ্ছে আমাদের বড়। তো এই রকম আমরা যখন দেখব যে ভাজ্য ছোট এবং ভাজক হয়ে যাচ্ছে বড়, তখন আমাদের করতে হবে কি, যে আমাদের যে ভাজ্য আছে ভাজ্যটার জায়গায় আমরা একটা শূন্য বসাই দিব, এবং যেই ভাজ্যটা ছিল 1 2 3 4 5 6 7 8 যেটাই থাক ভাজ্য, সেটাকে আমরা ভাগশেষের জায়গায় নিয়ে যাব, ভাগশেষের জায়গায় বসাই দিব। তো এইটা হচ্ছে জাস্ট একটা কৌশল, মনে রাখার কৌশল। তো এটা আসলে জিনিসগুলো এই জিনিসটা কিভাবে হয় এটা একটু আমি ডিটেলস দেখাই দিচ্ছি তোমাদের। এটা একটু, যদি 1কে 2, এখানে বলা হয়েছে 1কে 2 দিয়ে ভাগ করতে, আমি যদি 1কে 2 দিয়ে ভাগ করি তাহলে এইভাবে সিম্বলটা আসবে। আচ্ছা, এখন আমি যদি 2 এর নামতা এখানে একবার পড়ি, 2 এর নামতা একবার পড়লেও কিন্তু আমাদের ভাজ্য হয়ে যাচ্ছে 2। তো এটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণ করা যাচ্ছে না এটা, কারণ 2 এর নামতা একবার পড়লেও তো 2 হয়ে যাচ্ছে, যা কিনা 1-এর থেকে বেশি। তো আমরা তো এইরকম কোনো সংখ্যা আমরা নিতে পারবো না যেটা ভাজ্যর থেকেই বেশি হয়ে যাবে। তো এই কারণে আমরা এখানে করতে পারি কি, যে 2 দিয়ে 1কে ভাগ দিতে বলছে, তো আমি যদি শূন্যবার নেই, এখানে শূন্যবার নামতা 2 এর নামতা শূন্যবার পড়ি, তাহলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে আলটিমেটলি 0। তো 1 থেকে যদি 0 বাদ দেওয়া যায়, 1 থেকে 0 বাদ দিলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 1। 1 থেকে যেহেতু কোনো কিছু বাদ যায় নাই, 1 থেকে 0 বাদ দিলে এখানে থাকতেছে 1। তো আমরা আলটিমেটলি ভাগশেষ পাইছি এখানে 1। ভাগশেষ এই কারণে আমরা এখানে 1 দিয়েছি, এবং আমাদের ভাগফল ছিল আসছে 0, এই কারণে আমি এখানে ভাগফল 0 দিয়েছি। তো এখানে আমরা যেই ভাগশেষটা পেয়েছি, ডান পাশে যেই ভাগশেষ দেখা যাচ্ছে 0 0 1 0 1 0 0 1, এইগুলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। তো এইটাকে আমি যদি এমএসবি আকারে, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট হিসেবে যদি সাজিয়ে দেই, তাহলেই এটা আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যায় রূপান্তরিত হয়ে যাবে। তো এই যে নিচের থেকে উপরের দিকে যেটা যায়, আমরা যে রিমাইন্ডারটা বের করছি সেটা যদি নিচের থেকে উপরের দিকে সাজানো হয়, তাহলে আমরা এটা এমএসবি হিসাবে পাবো, আর এই এমএসবিটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। তো আমি যদি এমএসবি হিসাবে সাজাই তাহলে এটা আমাদের আসতেছে 100, এই যে 100 10 10100, এখানে আমি এই জিনিসটা সাজিয়ে লিখছি। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। তো আমাদের খেয়াল রাখতে হবে যে যে কোনো দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে করি অথবা অক্টালে করি অথবা হেক্সাডেসিমেল করি না কেন, নিয়ম হচ্ছে একটাই, এইভাবে সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে। কাঙ্ক্ষিত সংখ্যার ভিত্তি দিয়ে আমাদেরকে বারবার ভাগ করতে হবে, অর্থাৎ আমরা যেই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে চাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে আমাদেরকে সংখ্যাটাকে ভাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত না ভাজ্যটা 0 হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি এখানে। এর আগে আমরা যে অঙ্কটা দেখছিলাম এটা ছিল আমাদের শুধুমাত্র পূর্ণাংশের ক্ষেত্রে, অর্থাৎ দশমিকের আগে যেই অঙ্কগুলো ছিল সেটাই। এখন যদি কোনো একটা দশমিক সংখ্যা পাওয়া যায়, কোনো দশমিক যুক্ত কোনো সংখ্যা যদি থাকে, যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে 48.57, এটা একটা দশমিক সংখ্যা, ডেসিমেল সংখ্যা, কিন্তু এখানে হচ্ছে যে একটা দশমিক দেওয়া আছে, দশমিকের আগের যেটা অংশ এটা হচ্ছে আমাদের পূর্ণাংশ, আর দশমিকের পরে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি 57, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। তো এইরকম ভগ্নাংশযুক্ত সংখ্যাকে যদি আমাদের বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমাল করতে বলে, তাহলে এটার জন্য আমাদের একটা বিশেষ নিয়ম আছে। তো পূর্ণাংশের ক্ষেত্রে আমরা এর আগে যেভাবে করছি, একটা পূর্ণ সংখ্যাকে যেইভাবে ভিত্তি দিয়ে ভাগ করে করে আমরা এমএসবি বের করতাম, ঠিক আগের মতোই আমরা এই পূর্ণ সংখ্যা 48টাকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে ভাগ করে 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 একদম যতক্ষণ পর্যন্ত শূন্য হয়নি ততক্ষণ পর্যন্ত ভাগ করছি, এবং ভাগশেষগুলোকে ডান পাশে বরাদ্দ করে রাখছি। তো যখন শূন্য হয়ে গিয়েছে ওই সময় আমরা ডান পাশে যে ভাগশেষগুলো পেয়েছিলাম এইগুলো এমএসবি আকারে সাজিয়ে লিখে দিয়েছি। তো এটা পূর্ণ সংখ্যা আমাদের
এভাবে করে আমরা বের করি আগের মতোই। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা যে দশমিক সংখ্যার দশমিকের পরে যে ভগ্নাংশটা পাইছি, এই ভগ্নাংশটাকে আমাদের এভাবে ভাগ করে আমরা বের করতে পারবো না। ভগ্নাংশের মানটাকে আমরা ভাগ করে বাইনারিতে বা অক্টালে বা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো না। এটার জন্য নিয়ম হচ্ছে যে যে দশমিক সংখ্যাটা হচ্ছে 0.57, এইটাকে ভিত্তি দিয়ে গুণ করে ফেলতে হয়। তো আমি 0.57কে ভিত্তি 2 দিয়ে গুণ করেছি। ভিত্তি 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 0.04। তো 2কে আগে আমি যদি 7 দিয়ে গুণ করি তাহলে আমি 14 পাচ্ছি, 14-এর 4 এখানে থাকলো এবং হাতে আমাদের ক্যারি 1 থাকে যাচ্ছে। আবার আমি যদি 2কে 5 দিয়ে গুণ করি তাহলে আমি 10 পাচ্ছি এবং হাতের ক্যারি আমাদের হাতের ক্যারি থাকতেছে 1। তো আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি, আচ্ছা এখানে ভুল হয়েছে, এখানে 11 থাকবে, কারণ আমাদের হাতের ক্যারি 1 ছিল। তো আমাদের 11 থাকলে আমরা এখানে 1 দিব, এখানে আমাদের 1 থাকবে, 1 হবে। আর 11-এর 1 আমরা এখানে বসাইছি, আর আমাদের হাতেই যে 1 ছিল সেটা এখানে ডান পাশে পূর্ণাংশ হিসাবে বসানো হয়েছে। তো আমাদের এই গুণ করার কাজটা আমাদের কতক্ষণ পর্যন্ত চালাইতে হবে? যতক্ষণ পর্যন্ত না কোনো এক সময় যখন দেখা যাবে যে গুণ করতে করতে গুণফলটা শূন্য চলে আসতেছে, তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই গুণটা চালাইতে থাকতে হবে। তো যখনই শূন্য হয়ে যাবে তখনই আমরা থামে যাব। কিন্তু গুণের সময় শূন্য আসার সম্ভাবনা খুব কমই থাকে, কারণ গুণের সময় কিন্তু বৃদ্ধি পায়, মানগুলো বৃদ্ধি পাইতে থাকে আস্তে আস্তে। তো এই কারণে আমরা দশমিকের পরে যদি 4টা অঙ্ক লিখে নিই, 4টা অঙ্ক দশমিকের পরে শুধুমাত্র 4টা অঙ্ক লিখে নিলেই আমাদের অঙ্ক মোটামুটি হয়ে যায়। তো এখানে অঙ্ক আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই কারণে আমরা দশমিকের পরে শুধুমাত্র 4বার 5বার গুণ করে এখান থেকে 4টা পূর্ণাংশ নিয়ে যদি বসিয়ে দিই তাহলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব। তো সেটা এখানে করা হয়েছে। আবার 2কে আমি যদি 4 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে আমাদের 8। 2কে 4 দিয়ে গুণ করলে 8 হয়, আবার 2কে 1 দিয়ে গুণ করলে এখানে 2 হবে। তো আমাদের হাতে কোনো কিছু থাকতেছে না, হাতে কোনো কিছু নাই, এই কারণে কিন্তু শূন্য আসছে। আবার 2কে যদি 8 দিয়ে গুণ করা হয়, 8 দিয়ে গুণ করলে 6, 16, 16-র 6, হাতে থাকতেছে আমাদের 1। আবার আমি যদি 2কে 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসতেছে 4 এবং হাতের 1, এটা হয়ে যাবে 5। তো আমরা অলরেডি 3বার গুণ করে ফেলছি, আরেকবার গুণ করে দেখব। 2কে যদি 6 দিয়ে গুণ করা হয়, 6 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 12, 12-র 2 এখানে বসছে এবং হাতে থাকে যাচ্ছে আমাদের 1। এখন 5কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 10 এবং তার সাথে 1 যোগ হইলে, হাতের 1 যোগ হইলে আমরা অ্যান্সার পাচ্ছি 11। 11-এর আমরা এখানে 1 নেব এবং হাতে আমাদের 1 থাকবে। তো হাতে যদি 1 থাকে তাহলে ওই হাতের 1টা আমাদের এইখানে পূর্ণাংশে বসবে, পূর্ণাংশে আমাদের হাতের 1টা বসবে। তো আরেকবার আমরা যদি এটাকে গুণ করে তাহলে আমরা পাচ্ছি 2কে 2 দিয়ে গুণ করলে 4 এবং 2কে 1 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 2। 2কে 1 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2। তো এটা ছিল আমাদের প্রকৃত গুণফল। তো এই গুণফল বের করার সময় হাতে আমাদের যেটা ক্যারি অবশিষ্ট থাকতো, ওই ক্যারিগুলোকে আমি এখানে বাম পাশে সংরক্ষণ করে রেখেছি। তো যেই ক্যারিগুলোকে সংরক্ষণ করে রেখেছিলাম সেটা হচ্ছে 10010। এটাকে আমরা যদি উপর থেকে নিচের দিকে সাজাই তাহলে আমরা এটার সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক অর্থাৎ এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট হিসাবে এটাকে পাবো। তো এমএসবি হিসাবে যদি সাজিয়ে নেই তাহলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 48.57, এটার আমরা ভ্যালু পাইছি। এই যে পূর্ণাংশের ক্ষেত্রে যেটা ছিল আমাদের, পূর্ণাংশের ক্ষেত্রে 48, 48-এর ভ্যালু আমরা পাইছি 11, 4টা জিরো, এখানে 11, 4টা জিরো দেওয়া হয়েছে। তারপর আমাদের যে রেডিক্স পয়েন্ট ছিল এখানে, এই রেডিক্স পয়েন্ট দেওয়ার পরে আমাদের ভগ্নাংশের যেই মানটা আছে পাইছি আমরা বের করছি, সেটা আমরা এখানে বসাই দিব। তাহলে 10010, 100 এইখানে হবে একটা 1। তো যেহেতু এখানে এখনও গুণ করা যাইতো, আমরা চাইলে এটাকে আরেকবার গুণ দিয়ে এটার মানগুলো বের করতে পারতাম। এভাবে 4বার 5বার 7বার করতে পারতাম আমরা, যতক্ষণ পর্যন্ত না শূন্য হয় ততক্ষণ পর্যন্ত চালাইতে পারতাম। কিন্তু আমরা 5বার নিয়েই থেমে গেছি। থেমে যাওয়ার কারণেই আমি এখানে ডট ডট দিছি, কারণ এটা চলতেই থাকবে, চলমান একটা প্রসেস। তো এটাকে যদি আমি দশমিকের পরে প্রথম 4টা অঙ্ক বা 5টা অঙ্ক বসিয়ে তারপর ডট ডট দিয়ে দিই তাহলে অসুবিধা কোনো কিছু হবে না, এটা অ্যান্সার সঠিক হবে, গ্রহণযোগ্য হবে। তো এরপরে আমরা যাই পরের অঙ্কটাতে। যদি কোনো একটা অক্টাল সংখ্যা দশমিক থেকে, যদি কোনো একটা দশমিক সংখ্যাকে যদি অক্টালে করতে বলা হয়, আগের নিয়মেই আমরা কি করব, সেই দশমিক সংখ্যাটাকে অক্টাল সংখ্যার ভিত্তি 8 দিয়ে ভাগ করতে হবে। 48, এই যে আমাদের এখানে আমাদের দেখা যাচ্ছে যে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা এখানে কি করছি, 48 হচ্ছে আমাদের পূর্ণাংশ, আর দশমিকের পরে যে 5, 7 এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। তো আমরা
প্রথমেই পূর্ণাংশ নিয়ে কাজ করব। তো পূর্ণাংশ নিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হয়, পূর্ণাংশটাকে যেই সংখ্যায় কনভার্ট করব ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ করতে হয়। তো আমরা এখানে যেহেতু অক্টালে বের করতে চাচ্ছি, এই কারণে 48কে 8 দিয়ে ভাগ করছি অক্টালের ভিত্তি। তো 48কে আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে পাবো 6, এবং কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ হচ্ছে আমাদের 0। এই আমি যদি করি ভাগ তাহলে হচ্ছে 48 ভাগ 8, তাহলে 8-এর নামতা আমি যদি 6 বার পড়ি, 6 8-এ 48 পাচ্ছি, 6 8-এ আমি পাচ্ছি 48, এবং 48 থেকে 48 বাদ দিলে আমি পাচ্ছি 0। তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 0, ভাগশেষ এখানে 0 দেওয়া হয়েছে, এবং আমাদের ভাগফল হচ্ছে 6, এখানে ভাগফল আমি 6 দিয়েছি। তো এরপরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 6কে আবার 8 দিয়ে ভাগ করতে হবে। তো 6 ভাজ্যটা আমাদের হয়ে যাচ্ছে ছোট এবং ভাজক হয়ে যাচ্ছে আমাদের বড়। তো এইরকম যখনই এইরকম কোনো আমরা সিচুয়েশন দেখব যে ভাজ্য ছোট ভাজক বড়, তখন আমি বলেছিলাম যে যেই ভাজ্যটা আমাদের প্রশ্নে দেওয়া আছে সেই ভাজ্যটা আমাদের ভাগশেষে চলে যাবে এবং আমাদের ভাজ্যটা হয়ে যাবে 0। তো এটার যেই মূল মেকানিজম হচ্ছে সেটাও আমি এর আগে বলেছি, আমি এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। যে 6কে আমাদের 6কে বলা হয়েছিল যে 8 দিয়ে ভাগ করতে। 8 দিয়ে আমি যদি 6কে ভাগ করি, 8-এর নামতা যদি একবার পড়া হয় তাহলে 8-এর নামতা একবার পড়লে 8 হয়ে যাচ্ছে, যা কিনা 6-এর থেকে বড়। তা আমরা 8-এর নামতা একবারও পড়তে পারতেছি না, যেহেতু 6-এর থেকে এটা বেশি হয়ে যাচ্ছে। তো আমাদের কি করা লাগবে, আমি দেখাই এখানে একটু তোমাকে। আমি এখানে একবারও 6-এর নামতা পড়তে পারতেছি, 8-এর নামতা পড়তে পারতেছি না। তাহলে আমি কি করব, 0 বার পড়বো। 8-এর নামতা যেহেতু একবার পড়লেও বেশি হয়ে যাচ্ছে 6-এর থেকে, এই কারণে 8-এর নামতা 1-এর থেকে কম বার পড়তে হবে। 1-এর থেকে কম হচ্ছে 0, তো 0 বার পড়লে 8 0 0। 8-এর নামতা 0 বার পড়লে 0 8-এ 0 0 হচ্ছে, এবং 6 থেকে যদি 0 বাদ দেওয়া হয় তাহলে আমাদের ভাগশেষ থাকে যাচ্ছে 6। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ভাগফল আসছে আমাদের 0, এই যে এখানে ভাগফলের জায়গায় 0 দেওয়া হয়েছে, এবং ভাগশেষ আমরা পেয়েছি 6, এই যে এখানে ভাগশেষ আমরা 6 দিয়েছি। তো আশা করি বুঝতে পারছো পূর্ণাংশটা। তো এরপরে আমরা অক্টাল সংখ্যার যেই ভগ্নাংশটা ছিল 0.57, এই ভগ্নাংশটাকে আবার আমরা দশমিকে কনভার্ট করার চেষ্টা করব। তো এখানে পূর্ণাংশের যে ভ্যালুটা পাইছিলাম 48, এই 48-এর এমএসবি হচ্ছে আমাদের সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক নিচের থেকে উপরের দিকে। তাহলে নিচের থেকে উপরের দিকে গেলে 6 এবং 0, আগে 6 বসবে পরে 0 বসবে। এই যে 48-এর আমরা অ্যাকচুয়াল ভ্যালু পাইছি 60, এটা হচ্ছে আমাদের অক্টাল। হেক্সাডেসিমেলে 48 ছিল অরিজিনাল ভ্যালু, এবং সরি ডেসিমেলে 48 ছিল আমাদের অরিজিনাল ভ্যালু, এবং আমাদের অক্টালে হচ্ছে 60, 48-এর ভ্যালু হচ্ছে 60। তো এরপরে আমরা চলে আসি ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ভগ্নাংশটা ছিল 0.57, 0.57কে যেহেতু অক্টালে বের করতে চাচ্ছি আমি, এই কারণে অক্টালের ভিত্তি 8 দিয়ে গুণ করতেছি। 8কে যদি 7 দিয়ে প্রথমে গুণ করা হয় তাহলে আমরা পাচ্ছি 56, 56-এর 6 এখানে দেওয়া হয়েছে, এবং হাতে আমাদের থেকে গেছে 5, হাতে আমাদের থাকতেছে 5। আবার 8কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে 40 পাচ্ছি, 40 এবং হাতের এই 5 45, 45-এর এখানে 5 দেওয়া হয়েছে, 45 এবং 45-এর 5 দেওয়া হয়েছে, এবং হাতে থাকে যাচ্ছে 4, ওই 4টা আমরা এখানে বসাইছি পূর্ণাংশে। একইভাবে আবার 56-কে আমি 8 দিয়ে গুণ করছি, তাহলে 6 8-এ 48-এর 8 বের হচ্ছে, এবং হাতে থাকে যাচ্ছে 4। 8-এর সাথে এই 5টা যদি গুণ করা হয় তাহলে আমরা পাচ্ছি 40, 40-র সাথে যদি হাতের 4 যোগ করা হয় তাহলে 44 পাচ্ছি। তাহলে 44-এর এখানে 4 বসানো হয়েছে, এবং হাতে থাকতেছে 4, ওই হাতের 4টা আমরা এখানে পূর্ণাংশে বসিয়ে দিয়েছি। আবার একইভাবে সেম প্রসেসে যদি এটাকে আবার গুণ করা হয়, আমরা এখানে গুণফলটা পাচ্ছি, এবং আমাদের হাতে থাকে যাচ্ছে একেবারে লাস্টের দিকে 3। তারপরে আবার পুনরায় 8 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 72, এবং আমাদের হাতে থাকে যাচ্ছে 6। এইভাবে করে আমরা ভগ্নাংশটা গুণ করে করে আমরা এখানে পূর্ণাংশগুলোকে সাইডে করে নোট করে রাখতেছি। তো আমরা এখানে হাতের ক্যারি যে পূর্ণাংশগুলো পাইছি 44365, এটার যদি আমরা উপর থেকে নিচের দিকে সর্বোচ্চ গুরুত্বের অঙ্কটাকে সাজিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব 0.57-এর অক্টাল ভ্যালু। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এটা মনে রাখতে হবে যে একটা ভগ্নাংশযুক্ত দশমিক সংখ্যার যেটা পূর্ণাংশ দশমিকের বাম পাশের অংশটা, ওইটা হচ্ছে আমাদের নিচের থেকে উপরের দিকে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, অর্থাৎ এমএসবি। আর ভগ্নাংশের ক্ষেত্রে সেটা হচ্ছে উল্টা, উপর থেকে নিচের দিকে হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, অর্থাৎ এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আশা করছি তোমরা দশমিক থেকে কীভাবে অক্টাল করতে হয় এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের। তো আমরা
এখানে 0.57 যে ভ্যালু পাইছি সেটা লিখে দিয়েছি, এবং এই প্রসেসটাও যেহেতু চলমান আছে, একদম চলতেইছে, এটা এখনও জিরো হয় নাই। এটা যদি আবার গুণ করা হইতো 7.76 সাথে, যদি আবার 8 গুণ করা হইতো, তাহলে আবার এটার কোনো একটা গুণফল বের হইতো। এভাবে প্রসেসটা চলতে থাকতো। যেহেতু চলতে থাকতো, এই কারণে আমরা করছি কি, এইখানে হচ্ছে তোমার দশমিকের পরে যেই আমরা ভ্যালুগুলো পাইছি 44365, 44365 না দিয়ে আমি এখানে কী করছি, 1 2 3 4, চারটা 1 2 3 4 দশমিকের পরে 4টা অঙ্ক নিয়েছি, এবং দশমিকের পরে 4টা অঙ্ক নেওয়ার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 5 নম্বর অঙ্কটা হচ্ছে 4-এর থেকে বেশি, এই কারণে তার পূর্বের যে অঙ্কটা ছিল তাকে 1 বাড়ায় দিয়ে এখানে 7 করে লিখেছি। তো এটা আমাদের অনেক আগের ক্লাস 3-4-এর নিয়ম, এটা আমাদের জানা আছে। তো এটা আমি করেছি 4437, এটা দশমিকের পরে 4টা অঙ্ক এখানে ব্যবহার করছি, এবং বাকিগুলোর জন্য ডট ডট ব্যবহার করছি এখানে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, আমি এই বিষয়গুলো আবার ক্লিয়ার করে দেবো যদি কোনো অসুবিধা হয়ে থাকে। তো এখন আমরা চলে আসি দশমিক থেকে কীভাবে হেক্সাডেসিমেল করা যায়। তো দশমিক থেকে হেক্সাডেসিমেল করার ক্ষেত্রে আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দশমিকে হচ্ছে 425.57398, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে আমাদের হেক্সাডেসিমেল করতে হবে। তো আমাদের জানা আছে কোনো দশমিক সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যায় বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল করতে গেলে আমাদেরকে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে মূল সংখ্যাটাকে, প্রিন্সিপাল সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হয়। তো সেই অনুযায়ী আমরা এখানে হেক্সাডেসিমাল সংখ্যার যেটা পূর্ণাংশ 425 আছে, 425 দশমিকের বাম পাশের অংশ, এটাকে আমরা সাধারণ নিয়মে, পূর্ণাংশের নিয়মে 425কে হেক্সাডেসিমাল সংখ্যা ভিত্তি 16 দিয়ে ভাগ করে ফেলেছি। তো 425কে 16 দিয়ে ভাগ করলে আসতেছে আমাদের ভাগফল 26, এবং আমাদের হাতে ভাগশেষ থাকতেছে 9। আমি যদি এখানে ভাগ করে দেখাই, তাহলে 425, এবং এটা যদি 16 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা আলটিমেটলি অ্যান্সার পাচ্ছি, ভাগফল হচ্ছে আমাদের 26, এবং 26কে 16 দিয়ে গুণ করলে এখানে কোনো একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, এবং ভাগশেষ আমাদের চলে আসতেছে 9। 425 দিয়ে এখানে যে আমরা 26কে 16 দিয়ে গুণ করার পরে যে সংখ্যাটা পাচ্ছি, ওই সংখ্যাটাকে যদি 425 দিয়ে বিয়োগ করা, তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে 9। তো এখানে এই কারণে এই ভাগশেষটা আমরা এখানে 9 দিছি, এবং 26 আমাদের ভাগফলের জায়গায় দিছি। তো এখন আবার যদি 26কে 16 দিয়ে ভাগ করা হয়, তাহলে 16 নাম্বারটা যদি একবার পড়া হয়, তাহলে 16 হচ্ছে। তো 26 পূর্ণ করতে আমাদের আরও 10 লাগে। এখানে 10-এর ভ্যালু হচ্ছে এ, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10-এর ভ্যালু হচ্ছে এ, এই কারণে আমি এখানে ভাগশেষে এ দিয়েছি। তো এটা যদি বুঝতে অসুবিধা হয়, আমরা এটা এভাবে করতে পারি যে 26, এটাকে আমি যদি 16 দিয়ে ভাগ দেই, তাহলে 16 নামতা যদি একবার পড়া হয় হচ্ছে 16 নামতা যদি 2বার পড়া হয় তাহলে হচ্ছে 32। তো এটা 32 নেওয়া যাবে না, যেহেতু 32 26-এর থেকে বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি 16 নামতা একবার পড়ে এখানে 16 নিচ্ছি। তাহলে 26 থেকে 16 বাদ দিলে আমাদের আসতেছে 10, যেটা কিনা আমরা হেক্সাডেসিমেলে এ বলে থাকি। এই কারণে আমি ভাগশেষে এখানে দিয়েছি এ, এবং আমাদের ভাগফল আসছে 1, এই কারণে আমি এখানে ভাগফলের জায়গায় 1 দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে ভাজ্য 1 এবং ভাজক 16, ভাজ্যটা ছোট হয়ে গিয়েছে এবং ভাজকটা হচ্ছে আমাদের বড়। তো আমরা আগের নিয়মেই এই যে আমাদের ভাজ্যটাকে ভাগশেষের জায়গায় ট্রান্সফার করে দেব, এবং ভাজ্যর জায়গায় আমাদের একটা 0 বসবে। তো এখন আমরা যদি এমএসবিটা নিয়ে নেই, এখান থেকে এমএসবি হিসাবে সাজিয়ে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে 1A9। তো আমরা তাহলে আলটিমেটলি 425 দশমিক সংখ্যার হেক্সাডেসিমাল মান পাচ্ছি 1A9। এখন আমরা যদি ভগ্নাংশর দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশটাকে আমাদের নিয়ম অনুযায়ী ভিত্তি দিয়ে গুণ করতে হবে। তো এই যে এখানে 0.57398, এটার সাথে আমি যখন 16কে গুণ দিয়েছি, গুণফল পেয়েছি 18, আমাদের হচ্ছে 9,18,368। তো এটা লিখতে গিয়ে আমাদের হাতে অবশিষ্ট 9 থাকে যাচ্ছে, ওই হাতের 9টা আমরা এখানে পূর্ণাংশের ক্ষেত্রে বসাই দিচ্ছি। এইভাবে করে প্রতি ক্ষেত্রেই গুণ দিয়ে দিয়ে যেই জিনিসটা আমাদের হাতে থাকতেছে সেটা আমরা বাম পাশে বসাই দিচ্ছি, এবং এইভাবে ঠিক আগের মতো করেই গুণ করে করে আমাদের পূর্ণাংশের মানগুলো পূর্ণাংশের জায়গায় বসাই দিচ্ছি, এবং এই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত না 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালাইতে পারি, অথবা 4 থেকে 5 বার চালিয়ে আমরা থেমে যেতে পারি, এবং অ্যান্সার লেখার সময় আমরা এখানে ডট ডট দিয়ে অ্যান্সারটা কমপ্লিট করে দিতে পারি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হেক্সাডেসিমালের পূর্ণাংশের ভ্যালুটা আসতেছে 92F0। তো এটা ছিল আমাদের
দশমিক থেকে হেক্সাডেসিমেল করার নিয়ম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি ইনশাল্লাহ যেই জিনিসগুলো সমাধান হচ্ছে যেই জিনিসগুলো সমস্যা হচ্ছে এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমি এই এই ভিডিওতে যতগুলো নিয়ম শিখাইছি, তোমার দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যাওয়া, এগুলোর বিষয় এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করা দরকার। এই কারণে কি তোমাদের জন্য কিছু এক্সারসাইজ টু বি ডান আমি তৈরি করেছি। তো এখানে কিছু সংখ্যা আছে, যে একটা দশমিক সংখ্যাটাকে হেক্সাডেসিমেল, অক্টাল এবং বাইনারিতে কনভার্ট করতে হবে। আর একটা দশমিক সংখ্যা দিয়েছি আমি এখানে 1024, এটাকে আমাদের হেক্সাডেসিমেল, অক্টাল এবং বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এটা তোমাদের জন্য এক্সারসাইজ টু বি ডান থাকলো। তোমরা নিজে নিজে এটা প্র্যাকটিস করবে এবং সম্ভব হলে আমাকে এটি মেসেজে অথবা কমেন্টে এটার অ্যান্সার ছবি তুলে পাঠিয়ে দিতে পারো। আর যদি কোনো অসুবিধা হয় এগুলো অঙ্ক করতে, তো আমাকে অবশ্যই জানাবে। আমি এইগুলোর সমাধান ভিডিও আকারে অথবা খাতায় লিখে সমাধান করে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এত দূরই থাকতি। ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আবার কোনো আলোচনায় দেখা হবে। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই তোমাদের সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।